আমাকে অভিষেককে অ্যারেস্ট করবে। মেটিয়া বুরুজের সভায় মোদীকে হুঁশিয়ারি মমতার। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার মেটিয়া বুরুজে সভা করলেন তৃণমূল নেত্রী। এদিন মেটিয়া বুরুজে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের সমর্থনে সভা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সভা থেকেও নিশানা করলেন। অভিষেকের পাশেও দাঁড়ালেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিষেককে আক্রমণ করে কথা বলছেন, তাই নিয়েও খোঁচা দিয়েছেন তিনি। 2.5 বছর বয়স থেকে রাজনীতি করছে অভিষেক, মঞ্চ থেকে বললেন মমতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী কি যে বলেন, তার হাঁটুর বয়সী একটা ছেলে, তাকে বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। একটা লোক বোঝেন না কি বলা উচিত কি নয়। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাকে অভিষেককে অ্যারেস্ট করবে বলে, তো করো না, কত কারাগার আছে দেখো, অ্যারেস্ট করো। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বদল হওয়া অত্যন্ত জরুরি দাবি করেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, আমাদেরও অনেক ধমকান অনেক সময়, কিন্তু আমাদের হুমকি দিয়ে কিছু করা যাবে না, আমরা লড়তে পারি। মেটিয়া বুরুজের সভা থেকে নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা এদিন বলেন, মোদীজি কাল যেখানে রোড শো করেছেন সেই রাস্তাতেই মিছিল করে এসেছি। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু, সেখান থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। মুখ্যমন্ত্রী এদিন সুর চড়িয়ে বলেন, মোদী গিয়েছিলেন রাজনীতি করতে, আমি গিয়েছিলাম প্রতিবাদ করতে, নেতাজিকে সেলুট জানাতে। 34 বছর রাজ্যের বাম সরকারের বিরুদ্ধে লড়াই, সরকারকে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই করে মোদী সরকারকেও তিনি ফেলতে পারবেন। নিজেই এই কথা বললেন নেত্রী। মোদী অহংকারে ডুবে গেছেন, ওকে মিথ্যেবাদী বলবো না তো কি বলবো, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি পहले আপনাদের সবাইকে যারা পেছনে আছেন, সামনে যদি 10 লাখ থাকে, পেছনে 20 লাখ লোক আছে, কিন্তু তারা দেখতে পাচ্ছে না, দেখাও যাচ্ছে না, হয়তো গলাটা শোনা যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে দেখা করে গেলাম। আপনার ছাত্রে আমার মা বোনেরা আছেন, এবার থেকে মা বোনেরা সামনের দিকে এসে আপনারা বসবেন। আপনাদের বসতে কি অসুবিধা আছে, আমরা আলাদা করে জায়গা করে দেবো, কোনো অসুবিধা নেই। মা বোনেদের ছাড়া আমাদের কোনো কাজ হয় না। আমার সকল ভাই বোনেরা, আমাদের এখানকার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে নিশ্চয়ই আমাকে পরিচয় করতে হবে না, তবে করিনি পার্টির মতো আর সবার মতো তৃণমূল কংগ্রেস চিহ্নে 1 নম্বর চিহ্নে, আচ্ছা ও 2 নম্বর বোতাম, 2 নম্বর বোতামে মানে ভিক্টরি চিহ্ন, 2V ফর ভিক্টরি, 2 নম্বর বোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন। আমি আপনাদের ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, ও সবসময় কনস্টিটিউন্সির কথা খুব ভাবে। ওখানে মাঝে মাঝে বলি, ভাই তুই পারিস, তোর মতো কনস্টিটিউন্সি দেখতে কেউ পারবে না। কাজে এটা ভালো কাজ। আমি আপনাদের হয়তো অনেক বলতে পারতাম, কিন্তু অভিষেক অনেক বক্তৃতা অলরেডি দিয়েছে, আর আমার এমনিতেই মিটিং আছে আরো, আর আমি সকাল থেকে করেও যাচ্ছি। আমি এখন আমার মিটিংয়ে যাব। আমার এখানে আমার সমস্ত পরিচিত নেতারা, কাউন্সিলররা আছেন। রঞ্জিত আমাদের বড় কমিটির চেয়ারম্যান, আমাদের খালেদ মোল্লা আমাদের এমএলএ, শামসুল দা অনেক দিনের পুরনো, অনেককেই আমি চিনি, সবার নাম বলতে হয়তো সময় লাগবে, তাই আমি আর বলছি না। কিন্তু অভিষেক যেগুলো ওই ইন্দোনেশিয়ানও আমার সাথে এসছে, আর কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম, সেও আমার সাথে এসছে। আমরা সবাই একসাথে এসছি, একই পরিবারের মতো। আপনাদের সকলের কাছে এই কথা বলতে, অভিষেক যেটা বলে গেল একই কথা, বারবার এক কথা বলে তো লাভ নেই, আপনারা সব জানেন। আর আমি মনে করি আপনাদের থেকে বেশি আমাদের থেকে আপনারা জানেন। গত 2 মাস ধরে মিটিং করে বেড়াচ্ছি, এখনো জানি না গলাটা কি করে এখনো ঠিক আছে মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায় এবং দোয়ায়। আজও কথা বলতে পারছি। কালও আমার 4 ঘন্টা মিছিল আছে, 12 কিলোমিটার মিছিল আছে, মনে রাখবেন। কাল আমি পুরো সাউথ কলকাতা মিছিল করব।
অভিষেকের এদিকটা আমার আশা হয়নি। আমি বলেছিলাম তোর ওখানে একবার আমি যাব। যাই হোক, মহেশতলা অনেকটাই এবং মেটিয়াবুরুজের অনেকগুলো ব্লক এই মিটিংয়ে আসার জন্য সুযোগ হয়ে গেল, তাদের সাথে দেখা হলো। এর আগে আমি মোদিজি কাল যেখানে মিটিং করেছিলেন সেই রাস্তাতেই মিছিল করে এসেছি। আমি শ্যামবাজার স্কোয়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু সেখান থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত আমি গিয়েছিলাম। আমি একটা কথাই বলতে গিয়েছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু মনে রাখবেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন, প্ল্যানিং কমিশন করেছিলেন। নেতাজি না থাকলে দেশে স্বাধীনতা হতো না। নেতাজি, গান্ধীজি এরা স্বাধীনের, বাবা সাহেব আম্বেদকর, রবীন্দ্র নজরুল সকলের অবদান আছে। অথচ আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে দিল্লি জাতীয় ছুটি দেয়নি। আমি তাই প্রতিবাদ করতে গেছিলাম। মোদী কাল গেছিল রাজনীতি করতে, আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে আর নেতাজিকে স্যালুট জানাতে। আজও লোকে জানে না নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল। নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন যখন কাজ করতেন, স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন, তার রাইট হ্যান্ড ছিল শাহনাজ খান। আমি যোগবাজারে পদ্মপুকুরের মোড়ে দুটো স্ট্যাচু করে দিয়েছিলাম। একটা শাহনাজ খানের ছেলে এসেছিল সেই মূর্তি উদ্বোধনের সময়, নেতাজি সুভাষচন্দ্র বোসের এবং পাশে শাহনাজ খানের। এই কথাগুলো আমাদের মনে আছে। देश का नेता कैसा हो, महात्मा गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो, नेताजी जैसा हो। देश का नेता कैसा हो, अम्बेडकर जी जैसा हो। देश का नेता कैसा हो, हमारा मौलाना अबुल कलाम आजाद जी जैसे हो। देश का नेता कैसे हो, रविंद्र नजरुल जैसा हो। देश का नेता कैसा हो, मानविक जो हो, যে সবচেয়ে বড় মানবিক, সর্বধর্মকে নিয়ে চলে, সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, তার দেশের নেতা হওয়া উচিত। কিন্তু মোদী নেতা হয়ে গিয়েছেন পিছলে গিয়ে, টাকার জোরে হয়ে গিয়েছে। আর হয়ে যাওয়ার পরে আজ অহংকারে মরছে, অহংকারে ডুবছে, অহংকারের স্রোতে কথার ভাষা হারিয়ে গেছে। এইরকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। ভাই কি মিথ্যে বলতে পারে। আজকেও সকালবেলায় কাকদ্বীপে গিয়ে বলে এসছে উনি নাকি টাকা দিয়েছেন পার বাঁধানোর। আমি খোঁজ নিয়ে দেখলাম 1 পয়সাও দেয়নি। মিথ্যেবাদী বলবো না, কি বলবো? 5,500 কোটি টাকা আমরা 5 বছরে খরচ করেছি, তুমি 1 পয়সাও খরচ করোনি। 100 দিনের কাজে টাকা দাওনি, বাড়ি তৈরি করতে টাকা দাওনি, রাস্তা করতে টাকা দাওনি। মাল্টি সুপার হসপিটাল গুলো আমরা নিজেরা তৈরি করেছি। আমরা আসার আগে মাত্র 12টা মেডিকেল কলেজ ছিল, আজকে 45টা হয়েছে, আজকে প্রায় 42টা হয়েছে প্রাইভেট নিয়ে। আগে মাত্র 12টা ইউনিভার্সিটি ছিল, আজকে সেই ইউনিভার্সিটির সংখ্যা আজকে প্রায় 40-45-এ গিয়ে দাঁড়িয়েছে। আবার বলে বাংলায় কিছু কাজ হয়নি। লজ্জা করে না? লজ্জা বলে তোর কিছু আছে না? তোর পার্টির কিছু আছে? তোমাদের যদি সামান্য লজ্জা থাকতো তাহলে এ কথা বলতে না। মিথ্যেবাদী প্রধানমন্ত্রী, এত মিথ্যে কথা বলো, তোমার দ্বারা দেশ চালানো কেন, বাড়ি চালানো সম্ভব নয়। আজ দেশে সব বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে, গেল বিক্রি করে দিয়েছে, দেশ বিক্রি করে দিয়েছে, সংবিধান বিক্রি করে দিয়েছে, মানবিকতা বিক্রি করে দিয়েছে, মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে। মনে রাখবেন, গান্ধীজিকে এখন মানে না, নেতাজিকে মানে না। ভোটের সময় বড় বড় কথা একবার করে আসে, উড়ে চলে গেল বসন্তের কোকিল, কু কু করে ডাক দিল, দিয়ে চলে গেল। আজকে তো হারাটা আরো কমপ্লিট হয়ে গেছে। কারণ গতকাল উনি বলেছেন বাংলা উত্তরপ্রদেশের থেকেও বেশি ভোটে আমি বাংলায় জিতবো।
বিহারের থেকেও বেশি ভোটে জিতব। তার মানে কি উত্তরপ্রদেশে হারবেন? বিহারে হারবেন? আর বাংলা বিহার ইউপিতে হেরে আপনি বাংলায় সব সিটেও যদি যেতেন, আপনি গভর্নমেন্ট তৈরি করতে পারবেন? পারবেন? চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদী, চ্যালেঞ্জ রইল। রোজ মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিয়েছেন, উল্টো পাল্টা কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসকে চোর বানিয়েছেন। আপনার থেকে বড় চোর ডাকাত এই দেশে আর কেউ নেই, মাথায় রাখবেন। তৃণমূল কংগ্রেস যদি চোর হয়, আপনি এভিডেন্স দিয়ে প্রমাণ করুন। আমি আপনাকে বলছি, কারণ পিএম কেয়ারের টাকা কোথায় গেল? পিএম কেয়ারের টাকা গেল কোথায়? নোটবন্দির কালো টাকা গেল কোথায়? আজকে কাশীপুর গার্মেন্টস ফ্যাক্টরিতে ডিফেন্সের কাজ হয় না, সব চলে গেছে বাইরে। কোটি কোটি টাকার আমদানি রপ্তানি শুধু আপনাদের ভাজপা পরিবারের। মোদীবাবু, আমি ভাজপা পরিবারের কথা বলছি, আপনাকে বলতে গিয়ে ভাজপা পরিবারের কথা বলছি। আবার বলছে আমি তো বায়োলজিক্যাল বর্ণ নই, আমি উনি নাকি দেবতা, দেবতার থেকেও বড় দেবতা জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানে। উনি নাকি সব দেবতার উপর দেবতা। তো আমি ওনাকে বলেছি, আপনি যদি নিজেকেই মনে করেন খুব বড় দেবতা, তাহলে আসুন না, একটা মন্দির তৈরি করে দিচ্ছি, একটু নকুলদানা দিচ্ছি, একটু বাতাসা দিচ্ছি, একটু ফুল দিচ্ছি, একটু কাপড় জামা কিনে দিচ্ছি, একটু ধোকলা বানিয়ে দিচ্ছি, একটু ভোগ বানিয়ে দিচ্ছি। খানদান ঘুরে বেড়ান, কিন্তু রাজনীতি করার নামে মিথ্যে কথা বলবেন না। রাজনীতি করা আপনাকে মানায় না। এত